ঠিক আছে, এটা এখন সবাই এত খেয়াল করছেন আমাদের এই নির্বাচনকে যে মনে হয়েছে যে প্রতিটা বক্তব্য ওনাদের মুখে আছে। তো এইটা আমাদের জন্য একটা বড় সম্মান, এবং এই সম্মান কিভাবে শক্তিতে রূপান্তরিত হইতেছে একটু খেয়াল করে দেখেন। আমরা হাত দিলাম, আমি বলছিলাম যে শপথ করে এসে প্রথমে আমি ময়লা পরিষ্কার দিয়ে শুরু করতে চাই। খোয়াই নদী, পুরাতন খোয়াই নদী, আমি আসার আগে আমার যারা স্বেচ্ছাশ্রম দিয়ে আমার পাস করাইছে যারা, তারাই নেমে গেল আমি আসার আগেই পরিষ্কার করাতে। তো যতটা ময়লা ভাবছিলাম তার চেয়ে বেশি ময়লা গিয়ে দেখা গেল এটার ভিতরে আছে। এই খবর পেয়ে বাংলাদেশের যে সবচেয়ে বড় যে বিডি ক্লিন, যারা সবচেয়ে বড় ময়লা পরিষ্কারের যে সংস্থা বাংলাদেশে, তারা কালকে আগামীকালকে অলরেডি এদের 12 জন চলে আসছে, আগামীকালকে 650 লোকজন নিয়ে এরা সারাদিন কাজ করবে। আমরা এদেরকে ব্যাকআপ সাপোর্ট যেটা লাগে আমরা এদেরকে দিব। আমি মাননীয় ওসি মহোদয়কে বলবো যে আগামীকালকে যখন কাজ চলবে পুরোপুরি প্রোটেকশনের ব্যবস্থা, কারণ অনেক মানুষ এসে ভিড় করবে, এখানে মেশিন টেশিন চলবে, উনি যেন পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করেন। আমি এমপি হওয়াতে মাননীয় মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, উনাকে একটা কথা খালি বলছিলাম যে আমার ইয়াংদের জন্য আপনাদের দরকার। উনি সাথে সাথে কনফার্ম করলেন যে 3 তারিখে আসবেন। তাড়াতাড়ি উনি ওনার পিএসএ ফোন দিয়ে বললেন যে সোনারগাঁতে কি কি দেওয়া যায়, কি কি আছে দেখো। আমি বললাম আপনি তো সব দিয়ে দিচ্ছেন, আমার শ্বশুর বাড়িতে দিছি, এখানে 83 কোটি টাকা কি জানি একটা প্রজেক্ট করছে। আমি কি এই সময় তো আর আপনি জামাই তো এমপি ছিলেন না, তো এইবার আর যাই আছে, এইবার যা আছে আমি ফাইট করবো আমার শ্বশুর বাড়ির সাথে, সোনারঘাট না দিয়া এইবার দিছি হইতো না। এটা আমি আপনাদেরকে বলতে পারি, যুদ্ধের ময়দানে আমি অলরেডি নেমে গেছি। তবে আজকে যে জিনিসটাতে আমি কষ্ট পাইতেছি, আজকে প্রথম আমি আমার প্রশাসনের কর্মকর্তার সাথে বসছিলাম যে আসলে আমি এমপি হিসাবে কি পাবো, কি আছে, কি দেওয়ার মতো। যে হিসাব ওনারা আমাদের দিচ্ছেন তাতে দেখছি যে এই হিসাবে যদি আমি পাই বরাদ্দ, আগের মন্ত্রী এমপিরা যা পাইছেন, তাতে আমার হিসাবে দেখা যায় যে আমি সহ এই যারা যারা চেয়ারম্যান মেম্বার টেম্বার যারা আছেন সবাই ফেল হয়। কারণ হচ্ছে কি, যে কাজ আর যে প্রত্যাশা মানুষের আর যে বরাদ্দ, আমি শুনলাম যে 80%-এর মধ্যে 20% পায় এক পার্টি। উপজেলা চেয়ারম্যান জিজ্ঞেস করলাম কত পান, উনি যেভাবে যা পান তাতেও ভাইস চেয়ারম্যান যা পান, আমি দেখছি যে আগে হাত তুলে সারেন্ডার করা ছাড়া আমি যে প্রত্যাশা নিয়ে আমরা ভোট চাই আর যে অনুদান আছে তাতে দেখি যে বেশিরভাগ নেতা, রানিং নেতা আমি সহ ফেল করার জন্য যথেষ্ট। মানে আমার আর কিছু করা লাগবে না, যদি আমার কাউকে পছন্দ না হয় আমি দেখছি যে খালি ওনার উপর সাইডে দিলেই হয়। তো আমি দেখলাম যে এখন কি করা লাগবে, এই বরাদ্দ দিয়া আমি দেখলাম যে 1 কোটি টাকা দিচ্ছেন আমার, কি এক বছরে মনে হয় পাইমুখী তাকিতে 1 কোটি। 1 কোটিটা আমার একলা রাস্তা খাম তো লইছে, কাবিটা কিতা কিতি নাম দেখলাম, এটাও বলতে মিললে যে টেকা আয়, আর 77 লাখ 74 লাখ লাগে একটা গাইডের কি গার্ডার ব্রিজ। তখন আমি দেখলাম যে এইভাবে হইলে সব ফেল। কারণ মানুষের প্রত্যাশা, যে পরিমাণ দারিদ্রতা আমাদের, যে পরিমাণ সমস্যার সমাধান করা যাবে, এই জন্য আমি 2টা জিনিস সিদ্ধান্ত নিছি যে আলটিমেটলি এমপি হওয়ার আগে যেভাবে আমি ব্যারিস্টার হয়ে যেভাবে 49টা ব্রিজ বানাইছিলাম, আমার ওই ব্যারিস্টারের টাকা ইনকাম আরো বাড়বে এখন, কারণ আমি তো এমপি হন, এমপি আর ব্যারিস্টার হিসেবে আমার ইনকামটা বাড়বে। এখন আমি দেখতেছি আমার ইনকামের উপর প্রায় 95% ইনকামের উপর হাত দেওয়া ছাড়া আমি সোনারঘাট মাধবপুরে আগে নিতে পারবো। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আরো 50টা ব্রিজ আমি আমার নিজের টাকা দিয়ে করবো, এবং যৌথভাবে চলতে থাকবে সরকার এবং ব্যারিস্টার সুমনের ইনকাম। আমার নিজের ইনকাম বলে, নিজের সম্পদ বলে আর কিছু থাকবে না। আমি যতদিন এমপি থাকবো, প্রথম কথা আমার কোনো সম্পদ হবে না। আপনারা 9.5 লাখ টাকা আমি হলফনামায় দিছিলাম, আপনারা আগামী 5 বছর পরে যদি আমার খায়েশ থাকে আপনারা চেক করে দেখেন যে আমি হলফনামায় কত টাকা আমি দিই। কারণ আমি চিন্তা করে দেখছি যে আমার সর্বস্ব না দিলে, খালি সরকারের পিছনে ঘুরলে আমি আমার এলাকায় আগায় নিতে পারবো। আমার অনেকগুলা ব্রিজ বাকি, তারপর ইয়াং সোসাইটি বাকি, ইয়াংদেরকে চাকরি দেওয়া, ইয়াংদেরকে কাজে লাগানো, তার উপর আবার আরেকটা মাথা খরার উপরে মরার উপরে খরার গা হয়েছে মাদক।
ইয়াং সোসাইটি তো শেষ। আমি এই বিষয়ে আপনাদের যারা প্রশাসনের সাথে আজকে আমি একটা ক্লিয়ার করতে চাই একটা কথা। আপনারা আগে কি হয়েছে না হয়েছে জানি না, এখন থেকে আপনারা প্রশাসন টোটালি ফ্রি। আপনাদেরকে কেউ রাজনৈতিক ভাবে কোনো ধরনের প্রভাব, মাননীয় এমপি মহোদয় থেকে শুরু করে অথবা তার আপন মানুষ দাবি করেন, এরকম কেউ আপনাদেরকে কোনো ধরনের প্রভাব খাটাবে না। আমি এটা নিশ্চিত করব। প্রয়োজনে আমি এমপি পদ রিজাইন করব, তারপরও প্রশাসনের উপর কেউ প্রভাব খাটাইতে পারবেন না। আমার হোক, আমার আপন মামাও যদি হয়, চাচাও যদি হয়, আমার পিএর যদি হয়, এপিএর যদি হয়, যদি আমার কোন লোকের কারণে আপনারা আমারে জিজ্ঞেস না করে কোন ধরনের কোন সুবিধা দিতে যান, তাহলে আল্লাহর রাস্তায় আমাকে একটু জিজ্ঞেস করবেন। এক, প্রশাসন ছাড়া আমাদের উপরেও যাওয়ার কোনো সুযোগ নাই। দুই, প্রশাসনকে আমি পুরা স্বাধীনতা দিচ্ছি, তবে আপনাদেরকে আমার একটা অনুরোধ, আপনাদের জন্য আমি আমার সর্বোচ্চ দিব যতদিন পর্যন্ত আপনারা এলাকার উন্নয়নে কাজ করবেন। আবার আপনারা যদি আমার উন্নয়ন বিরোধী কোনো কাজ করেন, তাতেও আমি কিন্তু আপনাদের জন্য সর্বোচ্চ দূরে যাব। আমার যে সব জায়গায় যাওয়া লাগে, আমি আপনারা আমাকে ব্যক্তিগতভাবে যদি ভালো না বাসেন, সম্মান না দেন, আমি কোনোদিন আপনাদের বিরোধিতা করব না। আমার সাথে আপনাদের ব্যক্তিগত সম্পর্ক যাই থাকুক, আপনারা কেউ সচিব হবেন, কেউ এসপি হবেন, আপনাদের সাথে আমার পরবর্তীতে দেখা হবে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে যে আপনি যাতে আপনার মতামতটা দিতে পারেন, এই জন্য আমি যুদ্ধ করব যাতে আপনার মতামত দিতে পারেন। তার মানে না আমি আপনার সাথে একমত, কিন্তু আপনি যাতে মতামতটা দিতে পারেন। প্রশাসন, আমার একটা বিশ্বাস, এখানে আমার বাম পাশে যারা আছেন তারা চাইলে সোনারঘাট, মাধবপুরের, বিশেষ করে আপনারা তো সোনারঘাটের দায়িত্বে, ইতিহাস বদলানোর যে পথ আমি নিছি, এর মধ্যে আপনারা সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারেন। আর বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা হচ্ছে থানা। আমি সম্মানিত ওসি মহোদয়কে বলব, আপনার থানাকে আপনার বাড়ি মনে করে পরিষ্কার করবেন, থানা মনে করে না। আপনি যত পরিষ্কার থাকবেন, আমরা তত পরিষ্কার থাকবো। থানার মধ্যে যে কমপ্লেন গুলো আসতেছে, কেউ কেউ নাকি এখানে বাড়ি ঘর বানাই ফেলছে। থানাতে আমি আমার যারা লোক আছেন আপনাদেরকে বলবো যে ফরজ ছাড়া যাবেন না, কোনো ওয়াজিব আর নফলে যাওয়ার দরকার নেই। থানা যদি ফরজ হয় আপনি যাবেন। থানার মধ্যে এক্সট্রা লোক কোনোভাবে, আমি মাননীয় ওসি মহোদয়কে বলবো, আপনার যে ওয়েট আছে, আপনি চাইলে সোনারঘাটের একটা বড় পরিবর্তন আপনি আনতে পারবেন। এটা আপনার চাওয়ার উপর নির্ভর করবে। আপনি যা ব্যাকআপ লাগে আমারে বলবেন। যদি সরকারি ভাবে কাভার না হয়, আমি আমার ব্যক্তিগত পকেটে হাত দেওয়া হইল, যে জায়গায় যা লাগে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করব। আমাদের মনে হয় কি লাগবে, কি জানি বলে একটা সাপ যে হয়, ফাঁড়ি সাতচরিতে আছে, তারপর হচ্ছে আমাদের রানীগাঁও না বলতেছি লাগে, সাতচরিতে লাগে, রানীগাঁও লাগে। আর আপনার যার ব্যাপারে আপনার যে ধরনের সহযোগিতা লাগে, যে জায়গা থেকে লাগে, আপনি নেবেন। কারণ সোনারঘাট মাধবপুরে ছোট একটা ঘটনা যদি অন্যায় ভাবে ঘটে আর এটা যদি ভাইরাল হয়, তাহলে এমপি হিসাবে আমার গিয়ে মাপ চাই আসতে হবে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটাইছেন আপনারা বিশ্বনাথের লোকজনের সাথে, রানীগাঁও। কারণ আমার বিপদ দুইটা, একটা হলো এমপি ক্যান্ডিডেট আমি, আর একটা হলো এই বাগানের মালিক আমার ভাই। অথচ সম্মান হানির জন্য এখানে যে যেভাবে পারে আমারে, আপনারা তো জানেন যে আমারে বেজ্জত করতে কত সুবিধা হয়। কালকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান গেছে দেরিতে, 4-5 ঘন্টা দেরিতে গেছে। এর মধ্যে সোনারঘাটের লোক একজন যাত্রী ছিলেন, ওই আপনার সিলেটের কোন নেতা, উনি গিয়া বললেন যে এই দেখেন আপনার এলাকার লোককে 4টা ভাত খাওয়াই দিছে, আপনি তো কোনো কামেন না। অথচ মনে হইতেছে যে আমি বুঝি বিমানমন্ত্রী। আমি কি বিমানমন্ত্রী? বিমান কোন সময় যায় না যায়, আমি 8 লক্ষ লোক নেই, তো আমার জীবন ত্রাহি অবস্থা। এইখান থেকে এরা দেখলাম 1 মিলিয়ন ভিউ, সে কইতেছে দেখো তোমার এলাকার লোক খাওয়াই দিছি, তুমি কি করলা, এইসব কইতেছে। আমি কই জানিও না, কিছু না, আমি বিমানের দায়িত্বও না, হ্যাঁ আমি কোনো দায়িত্বও না। আমার উপর আপনারা দেখবেন ভিডিও ভাইরাল হইতেছে যে আমার কোনো দোষও না, কিন্তু বিমানের প্লেন কেন দেরিতে গেল। এর মধ্যে সোনারঘাটের একজন লোক আছে, সে 4টা ভাত খেয়ে আইসা কইতেছে হ্যাঁ উনি তো ফোন ধরে না।
এখন আমার গেল তো এই হচ্ছে কি আমার বাস্তবতা। আপনারা যাই করেন না কেন, আমাকে একেবারে মানুষ এত প্রত্যাশা সারা বাংলাদেশের মানুষের সোনারঘাট মাধবপুরের উপর, তবে আবার সুবিধাও পাবেন। আমার একটা বিশ্বাস, আমি এই প্রথম মনে হয় এমপি হিসাবে এই আজকে থেকে সিদ্ধান্ত নিলাম যে আমাকে তদবির করা লাগবে। আমি জীবনে কোনদিন তদবির করি নাই। কারণ হচ্ছে কি, আপনাদের যারা আমাদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ, মেয়র সহ আছেন, আপনাদেরকে বাঁচাইতে গেলেও আমার তদবির করা লাগবে। কারণ আপনাদেরকে আইনে যদি আমি কাজ দিতে না পারি, আপনারা কোনোদিন সফল হইতে পারবেন না। এখন টাকাই আছে 20 লাখ, তো সব বাইকটা নিবেন কত কাজের জন্য? আর যদি টাকা এখানে আসে 2 কোটি, তাহলে তো অন্তত কিছুটা অন্তত এলাকা ইউনিয়নটার যেভাবে কথা দিছিলেন এইভাবে পারবেন। আমি এখানে কালেঙ্গাতে যিনি আছেন কৃষি কর্মকর্তা আজকে উপস্থিত নাই। 2টা কাজ আমাদের করতে হবে। এটা হচ্ছে কি, আপনারা সরকারি ভাবে যদি বাধ্য না হন, তাহলে কাঠের গাছ আর লাগাবেন। ইউক্যালিপটাস আর যে কাঠের গাছ যেগুলো আমাদের পরিবেশের যেটা 12টা বাজাইতেছে, এই গাছ আর লাগানো যাবে না। যদি সরকারি কোনো প্রজ্ঞাপন থাকে, এগুলো তো আলাদা, এগুলো আমার কোনো বাধা নাই। কিন্তু ব্যক্তিগতভাবে আপনারা অফিসিয়ালি আর কোনো কাঠের গাছ লাগাবেন না। আপনারা এটা দরকার হলে আমি আমার পার্সোনাল ফান্ড থেকে দিব, সারা এলাকায় খালি ফলের গাছ লাগবে, ঔষধি গাছ, ফলের গাছ। মানে সোনারঘাট মাধবপুরে মানুষ, বাইরে থেকে মানুষ ঢুকলে মনে করবে যে এই জায়গাতে আসলে কিছু ফল টল খাইয়ে যাওয়া যায়, এটা ভালো মানুষের জায়গা। আপনারা এখন থেকে আর কোনো ধরনের কাঠের গাছ এলাও করবেন না। সরকারি ভাবে যদি হয় এটা আলাদা, এটা তো আমার কোনো ফাংশন না। আর এই জায়গাগুলাতে স্থলাভিষিক্ত করবেন ফলের গাছ দিয়ে, যা যা লাগে, যেভাবে যেটা লাগে, এটা আমি আপনাদেরকে হেল্প করবো। আর কৃষি কর্মকর্তার সাথে আমি বসবো, আমাদের কৃষি প্রধান। আচ্ছা, উনি আসলে পরে আমি আপনার সাথে আবার বসবো, বসে আপনারা আমাকে ব্রিফ করবেন যে আপনারা পার্সোনালি আমার সাথে বসবেন। এটা মহা গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে কি, আপনারা কেউ এই বিষয়ে খুব বেশি কথা বলেন নাই। আমি আশ্চর্য হয়েছি। সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে কি হাসপাতালে। আপনারা, আমার মনে হয়েছে যে হাসপাতালের ব্যাপারে আপনারা যতটা কষ্ট পাইতেছেন তার চেয়ে বেশি ম্যানেজড হয়ে গেছেন মনে হয়। এই জন্য একটা লোকও হাসপাতালের ব্যাপার, হ্যাঁ, হাসপাতালে আমি আপনাদেরকে একটা কথা বলবো। যিনি দায়িত্বে আছেন উনি সোনারঘাটের কৃতি সন্তান, আমাদের মুজাম্মেল ভাই, আমার 1 বছরের বড়, ডিসি স্কুলের সন্তান। আমি মুজাম্মেল ভাইকে বলবো যে আপনি আগামী 3 মাসের মধ্যে হাসপাতালের চেহারা বদলাবেন। আপনার যা যা লাগে, আপনার ব্যাকআপ যা যা লাগে, আমি চেষ্টা করবো আপনাদের দেওয়ার। আর যদি 3 মাসের ভিতর আপনি চেঞ্জ করতে না পারেন, তাহলে আমরা এই দায়িত্ব নিয়ে চেঞ্জ করতে হবে। আর বিশেষ করে আমরা চাই না যে এটা ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে চেঞ্জ। আপনার জন্য সম্মানের সাথে আপনি কাজ করে এখানে এমন একটা ইতিহাস তৈরি করবেন যে মানুষ যেন হাসপাতাল নাম নিলে মোজাম্মেল ভাই নাম আসে। এটা আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। আর হচ্ছে কি, আর যারা এলজিডির কে জানি আছেন বলছিলেন, ও আপনি আছেন, যত দ্রুত সম্ভব সোনারঘাটের সকল রাস্তার গর্ত ভরাট করা লাগবে। এখানেও যদি গর্ত ভরাট, বুঝছেন তো, আমি আপনাদের এই এত ইংলিশ বুঝবো না যে কি কি ইংলিশ দিয়ে করেন। আমি যেটা বুঝতে চাই যে সোনারঘাটে কোনো গর্ত থাকবে না। কারণ গর্তগুলা আমার অভিজ্ঞতায় প্রথমে ছোট গর্ত হয়, এরপরে দেখা যায় আর কেউ কোনো গর্ত ভরাট করে না, যার কারণে 1 মাস পরে হয় কত, এত বড়। এরপরে একটা বৃষ্টি খাইলে পরে হয় এত বড়। আমার কেন জানি মনে হয় যে কন্ট্রাক্টররা রেডি থাকে যে কোনদিন তাড়াতাড়ি ভাঙতো রাস্তাটা। আমি একটা ছবি দেখছিলাম যে একটা লোক দুর্ভিক্ষে পড়তে পড়তে মরার কিছুক্ষণ আর বাকি, আর ওইদিকে শকুন ওয়েট করতেছে যে তাই মরটা। আমাদের রাস্তাগুলা কেমন জানি, আমি যে জায়গায় নক করতে হয় আপনাদের জন্য, আপনাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য আমি করব, কিন্তু দ্রুত কিভাবে আপনি রাস্তার গর্ত ভরাট করবেন। কারণ রাস্তার গর্ত ভরাট করলে হয় কি, রাস্তাটা মিনিমাম 3 মাস আরো একটু দীর্ঘস্থায়ী হয়। আর পুরা রাস্তা ভেঙে গেলে, কারণ আমি কোনোভাবেই এইটা এলাও করব না যে টমটমার সিএনজি দিয়ে মানুষ যাবে, গর্তের মধ্যে পয়রা কোমরে ব্যথা পাবে, আর আমার বাচ্চা তুলে গালাগালি করবে, এমপির বাচ্চা তুলে গালাগালি করবে। এটা অন্যদের বাচ্চা তুলে গালাগালাজ করলে তারা যদি সহ্য হয়, কিন্তু আমি সহ্য করবো না। এটা সিএনজিও শেষ, টমটমও শেষ, চাক্কা শেষ। এটা যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পল্লী বিদ্যুৎ, বিদ্যুতের একটা প্রভাব আসছে যে আমরা পৌরসভার মধ্যে গ্রামের বিদ্যুৎ ব্যবহার করি। এটার ব্যাপারে বসে পল্লী বিদ্যুতের বিষয়ে আরো অনেক কাজ আছে, এটা বসে আমাকে আরো কাজ করতে হবে। আমি অলরেডি খবর নেওয়া শুরু করছি যে কেন পল্লী বিদ্যুৎ আমাদের ক্ষেত্রে দেখা যায় বাতাস, খালি বাতাস শুরু এবার আগে কারেন্ট জায়গা, আর এলাকার গ্রামও কারেন্ট গেলে 3 দিনের আগে আয় না। আর কারেন্ট টাকা খালি হইল গিয়া উপজেলা চেয়ারম্যান সাহেবের বাড়ি, মেয়র সাহেবের বাড়ি আর আমার বাড়ি, ঠিক মানে এটা আছে। আমরা ওই পৌরসভার ভিতরে যারা আছে প্রত্যেকটা গ্রামে পৌরসভার ভিতরে আনার জন্য প্রস্তাবনা দেয়া আমাদের, ঠিক আছে। এটা এখন আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে আমরা কতটা সিরিয়াস এটা বিষয়। উনি তো বলছেই, আর যারা যারা আছেন তাদের সাথে আমি আবার পার্সোনালি বলবো। আমি বক্তব্য শেষ করবো, অনেক লাঞ্চের সময় হয়ে গেছে। আমি আবারও আমাদের ইয়নো মহোদয়কে, উনি অত্যন্ত ভালো মনের মানুষ, আমার চেয়ে বয়সে অনেক কম হবেন, এসিলেন্ডও আমার চেয়ে বয়সে অনেক কম হবেন। আমি ওনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনারা আপনাদেরকে সাথে করে নিয়ে একটা সুন্দর সোনারঘাট আমরা তৈরি করতে চাই। এখানে আমার মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, উপজেলা চেয়ারম্যান সাহেবের কেউ আমি বলবো যে আমরা সবাই মিলে যে সোনারঘাট আপনি দেখতে চাইছিলেন, এই সোনারঘাটটা আমরা বানাইতে চাই। এখানে মাননীয় মেয়র মহোদয় আছেন, মেয়র মহোদয়কে বলবো যে আপনি আপনাদের যা যা লাগে আমি ব্যাক করবো, কিন্তু আপনাকে আরো বেশি সচেতন হইতে হবে, সতর্ক হইতে হবে। কারণ আপনি যে কালকে আমারে এই ময়লার যে নামাবেন, আমি যে নামবো এই বিডি ক্লিনের সাথে, এটা কিন্তু কাজটা আপনার ছিল। আশা করি আপনিও কালকে একটা হাফ প্যান্ট পরে বা ফুল প্যান্ট পরে আসবেন, একসাথে আশা করি নামবো। আর যদি না নামেন তাইলে জনগণ তো নামবে, সময় আসতেছে না। আশা করি এটা আমি আর আমাদের যা হবে পরিষ্কার হবে, জনগণের মুখামুখি হওয়ার সাহস আমার আছে। আর যে কোনো সময় চেয়ার ছাইরা দেওয়ারও সাহসও আমার আছে। সুতরাং বাঁচলে সেরকম ভাবে বাঁচতে চাই, বঙ্গবন্ধুর সোনার বাংলা খালি মুখে মুখে না, এবং প্রকৃত অর্থে জননেত্রী শেখ হাসিনার একটা প্রকৃত সোনারঘাট মাধবপুর বঙ্গবন্ধুর সোনার বাংলা আমি উপহার দিতে চাই। এবং দুঃখের বিষয় একটা কথা না বললেই না, আমি মহান সংসদে এই কথাটা বলবো, আপনাদেরকে আগে বলে যাই। এই 50 বছর ধরে আওয়ামী লীগ এখানে ক্ষমতায়, এত এমপি মন্ত্রী হইলেন আওয়ামী লীগের, এখন পর্যন্ত একটা বঙ্গবন্ধুর নামে কোন বড় স্থাপনা আমাদের সোনারঘাট মাধবপুরে স্থাপিত হয়নি। অথচ কোথায় কোথায় আওয়ামী লীগ আর নৌকা, এত নেতা আমরা বানাইলাম, আমি সহ, এটার দায় আমিও রাখতে পারি না। তবে আমি যাওয়ার আগে সোনারঘাট মাধবপুরে কোন এক জায়গায় বঙ্গবন্ধুর নামে এমন একটা কিছু করে যাবো, যাতে মানুষ অন্তত সোনারঘাট মাধবপুরে আমাদের ব্যক্তি বাপের নামে হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর নামে কিছু হয়নি। এইটা আমি প্রথম প্রমাণ দিয়ে যেতে চাই। প্রয়োজনে যে জায়গায় নক করা লাগে নক করবো, তাও সবচেয়ে বড় ব্রিজ, সবচেয়ে বড় কোন একটা স্থাপনা হবে সোনারঘাট মাধবপুরে, যেটা বঙ্গবন্ধুর নামে, যেভাবে বঙ্গবন্ধু ব্রিজ হয়েছে এইভাবে নেত্রী রেজা উদ্বোধন করা মুঝে দেখাই। মো নেত্রী 50 বছরে যেটা পারে নাই, আমি 5 বছরে বঙ্গবন্ধু দেখাই। আমি আরেকটা কথা বলে যাই, আমি আওয়ামী লীগ এবং নৌকার এমন জায়গায় নিয়ে যাব, কথা দিয়ে দিচ্ছি, রেকর্ড রাখেন। আর কোনোদিন সোনারঘাট মাধবপুরের মাটিতে কেউ আর নৌকার বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র পাস করতে পারবে না। যেটা আমি পারছি এটা আর কেউ পাস করতে পারবে না। আমি এমন জায়গায় নৌকার এবং আওয়ামী লীগকে নিয়ে যেতে চাই, কারণ আমি আজ এইবার পাস করছি, আমার যতটা না যোগ্যতা তার চেয়ে অন্যান্য যারা ফেল করছেন তাদের অযোগ্যতা ছিল বেশি। আমি আপনাদেরকে আবারও আপনাদেরকে যে সব সমস্যা আছে, আজকে তো উন্নয়নের কোনো কথাই থাকার কথা না, আজকে শুধু পরিচিত হওয়ার কথা। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় বলছেন, তারপরেও কিছু জিনিস তো আইসা যায়, কারণ কষ্টের কারণে আইসা যায়। আরেকটা বিষয় হচ্ছে কি, লাস্ট কথা, আমাদের যে বীর মুক্তিযোদ্ধাগণ যারা আছেন তারা বেশিরভাগই বয়স্ক, তারা হয়তো 8, 10, 15, 20 বছর আমরা পাবো তাদেরকে। আমি থাকাকালীন সময়ে উনি একজন আমাকে, আমার চাচা বলছেন যে একটা নাম ফলক করার জন্য, শুধু নাম ফলক না,
প্রকৃত অর্থে সম্মান জানানোর জন্য যা যা করলে একজন মুক্তিযোদ্ধা বারবার ফিল করবেন সোনারঘাট মাধবপুরে যে আমি দেশের জন্য স্বাধীন করার কারণে আমি সম্মানিত, এটা ফিল করার জন্য যা যা করা লাগে খালি নাম ফলকই হবে না। আপনি নাম ফলক দিবেন আর মানুষকে কষ্ট দিবেন, মুক্তিযোদ্ধাদেরকে সেই রকম সম্মান দিবেন না, মুক্তিযোদ্ধারা সেই রকম ভিআইপি ট্রিটমেন্ট পাবেন না। আপনাদেরকে সচেতন হইতে হবে আপনাদের কর্মকাণ্ডের বিষয়ে। আমরা আমাদের পক্ষ থেকে, আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার যদি কাউরে সম্মান দিতে হয় তাহলে প্রথম এবং প্রধান সম্মান কিন্তু মাননীয় বীর মুক্তিযোদ্ধারা পাবেন, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এটা আপনারা বললেও পাবেন, না বললেও আমি আপনাদের জন্য এটা নিশ্চিত করব। পরিশেষে আপনাদেরকে আবারও আমরা বসতে দিতে পারি নাই, প্রশাসনিক হেড হিসাবে এটা আমার ব্যর্থতা। আমি বুঝি নাই যে আপনারা এত মানুষ এইভাবে একসাথে আসবেন। আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও আমি নতুন মানুষ, আমার কোনো কাজকর্মে কথায় আপনারা যদি কষ্ট পান আমারে বলবেন। আমার আর এমপি সাহেব টাকার কোনো দরকার নাই। আমি দেখেন মাননীয় ইউনো মহোদয় আমার চেয়ারের কথা বলছেন, ফুলের কথা বলছেন, আমি বলছি কোনো চেয়ার থাকবে না, কোনো ফুল থাকবে না। এই কিন্তু সোনারঘাট মাধবপুরের যাত্রা শুরু হইলো চেয়ার বেসড আর কোনো রাজনীতি বা মানব সেবা সমাজ সেবা হবে না। দেখেন তো কত সুন্দর চেয়ারে আমরা বসছি, কত ভালো লাগতেছে, সবাই একরকম মনে হইতেছে। আর আমারও যদি এরকম একটা চেয়ার দিতেন এটা হয়। হ্যাঁ, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে কাজ করবেন আর হচ্ছে গিয়ে কাজের বিনিময়ে, আগে ছিল কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, এইবার হবে কাজের বিনিময়ে রিকগনাইজ করব। আমরা প্রশাসনকেও রিকগনাইজ করব এবং আমার বিশ্বাস প্রশাসন এখান থেকে সবচেয়ে বেশি সম্মানের অংশীদার হবেন। আপনারা এখান থেকে যখন যাবেন তখন আমরা দেখবেন কি পরিমাণ সম্মান আপনাদেরকে দিয়ে দিই। এবং আমরা এখানে লাইভ করে বলবো যে প্রশাসন আজকে যে কাজ আপনারা করে গেছেন, আপনাদেরকে যেন সচিবালয় যেন যথার্থ সম্মানের ব্যবস্থা করে। এই রিকগনিশন খালি সার্টিফিকেটে থাকে না। আমার একটা বিশ্বাস সোনারঘাটের যে মিডিয়া নামছে, এই মিডিয়া এখান থেকে এখন বড় বড় নেতা এবং প্রশাসনিক কর্মকর্তার জন্ম দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বাংলা।